মেয়েটা যেন নরম আলোয় মোড়া এক রহস্যময় নারী। তার হাসি দেখে সবসময় আমরা মুগ্ধ হই। তার চোখে লুকিয়ে থাকা হাজারো গল্প আমাদেরকে মুগ্ধ করে। তার কণ্ঠে মায়া আছে, তার নীরবতায় অদ্ভুত এক আকর্ষণ রয়েছে। তারপর ধীরে ধীরে মনের ভেতরে সে আমাদের ঢুকে পড়া কোনো গান হয়ে বেঁচে থাকে। তিনি আয়েশা খান। প্রিয় দর্শক, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের ভীষণ ভালোবাসার মডেল, অভিনয় শিল্পী, নৃত্যশিল্পী, উপস্থাপক। তার অনেক অনেক নাম। তিনি গান কবে গাইবেন এটাই আমার তার কাছে প্রশ্ন। তো আমাদের সঙ্গে রয়েছেন আয়েশা খান। সবাইকে ওয়েলকাম করছি মেরিল সিরাম সোববার নিবেদিত তারকার আড্ডায়। কেমন আছো? ঈদ মোবারক। ঈদ মোবারক আপু। আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি। এবার তুমি আমাকে বলো যে ঈদে তোমার প্রোগ্রাম আসছে কতগুলো, নাটক আসছে কতগুলো? আচ্ছা, তুমি যেহেতু ইন্ট্রোতে বললে গান কবে গাইবো, গান মানে গেতে তো আমি পারবো না, কারণ আমি বাথরুম সিঙ্গারের কাতারেও পড়ি না। তবে হ্যাঁ, 25শে মে ঈদের ঠিক আগ দিয়ে আমাদের একটা মিউজিক ভিডিও এসেছে। ওই হিসাবে এটা আমার চতুর্থ মিউজিক ভিডিও। পার্থ শেখ আর আমি একসাথে করেছি। এই জুটিকে কিন্তু খুব ভালো লাগে দেখতে। আমাদের কাছে আসলে একসাথে কাজ করতে আমরাও ভীষণ আনন্দিত হই। আমরা খুব মজা করে আসলে শ্যুট করতে পারি আরাম করে। আর আমি গ্রেটফুল যে পার্থ, আমি তো আসলে খুব সকাল সকাল সেটা চলে যেতে পছন্দ করি। আমি গ্রেটফুল যে পার্থ ওইটা একটু মানে একটু আমাকে একটু সম্মান দিয়ে ওই জায়গাটা ও মেনটেন করে। তো আই এম গ্রেটফুল টু হিম। আর জিসান খান শুভ ভাইয়ার কথা, সুর আর কণ্ঠে ছিল। সঙ্গীত আয়োজনে ছিলেন সাজিদ সরকার ভাইয়া, পরিচালনা করেছেন রোহিত রায়হান সৈকত ভাইয়া, গান ছিল ব্যানারে। এবং এখন পর্যন্ত আমরা কাজটার রেসপন্স খুব ভালো পাচ্ছি। এত দরদি কণ্ঠে আসলে শুভ ভাইয়া গেয়েছেন, সবাই খুব পছন্দ করছে। সো এত সুন্দর একটা গানের মডেলও যে আমরা হতে পেরেছি, এটা আসলে এক ধরনের ভালো লাগার ব্যাপার। আচ্ছা, এবার যদি জানতে চাই, নাটক নাকি উপস্থাপনা, আয়েশা খান কোথায় নিজেকে বেশি খুঁজে পায়? দুটোই তোমার পেশা, দুটোই তুমি করো। দুটোতে আসলে দুই রকম ভাবে। উপস্থাপনার কথা যদি বলি আপু, সেখানে আমি আমার আমিকে খুঁজে পাই। কারণ সেখানে আমার কোনো চরিত্রের মধ্যে ঢুকতে হচ্ছে না। একদমই আমি যেমন, আমি যেভাবে আমার গেস্টকে দেখি বা দেখাতে চাচ্ছি দর্শকদের সামনে, সেভাবে আমি পুরোটাকে গুছিয়ে নিতে পারছি বা বলতে পারছি। কিন্তু নাটকের ক্ষেত্রে তো আসলে হ্যাঁ, যে চরিত্রটাকে আমি মানুষের সামনে প্রেজেন্ট করতে চাচ্ছি, সেই চরিত্রটা আমার নিয়ন্ত্রণে থাকে। কিন্তু আসলে তো আমাকে অন্য একটা খোলস পড়তে হয়। তুমি নিজেও করেছো রিসেন্টলি, তুমি নিজেও পরপর অভিনয় করেছো, কিছু কাজ করেছো। তুমি নিজেও জানো যে তোমার ব্যক্তি মৌসুমী মৌকে কিন্তু তোমার ভুলে থাকতে হয়েছে। এটা সত্য কথা। আমার ক্ষেত্রে তাই, ব্যক্তি তাহিয়াকে আমার ভুলে থাকতে হয়। যেমন ধরো, আমি যদি তোমাকে বলি যে তোমাকে আমি কবে থেকে জানি বা চিনি, তাহলে আমি কিন্তু উপস্থাপক তাহিয়াকে জানি। হ্যাঁ, কারণ আমাদের তো ওই জায়গাতে পরিচয়। তারপর কিন্তু তুমি প্রচন্ড ব্যস্ত হয়ে গেলে অভিনয়ে, ওয়েব সিরিজ করছো, ওয়েব ফিল্ম করছো, নাটক করছো, ফিল্ম করছো, এবং মানে সকল মাধ্যমে আমরা তোমাকে পাচ্ছি। তারপর ভাবলাম তাহলে কি তাহিয়া কি উপস্থাপনাটা ছেড়ে দিল বা উপস্থাপনা থেকে একটু দূরে চলে গেল? একটু দূরে চলে গিয়েছিলাম। কিন্তু এখন কি আসলে তাই না? কারণ তুমি ম্যাজিক বাউলিয়ানা করলে, এটা অনেক বড় একটা রিয়ালিটি শো, তুমি জানো। এবং তারপরে তুমি এনটিভিতে একটা নিয়মিত শো করছো। তো উপস্থাপনায় আমরা তোমাকে নিয়মিত পাচ্ছি। এখন একটু নিয়মিত অভিনয় করতে গিয়ে উপস্থাপনাটাকে একটু তুমি সাইড করে রেখেছো এমন কিছু? না, আমার কাছে মনে হয় কি আপু, উপস্থাপনা না অনেক কঠিন একটা কাজ। আমি তোমার একটা সাক্ষাৎকারে পেয়েছিলাম, তুমি বলেছিলে যে তোমার জন্য অভিনয়টা কঠিন ভীষণ। হ্যাঁ, কিন্তু তোমাকে যদি মানে যেহেতু তুমি কথা বলতে ভালোবাসো, তোমার জন্য উপস্থাপনাটা কোনো কঠিন বিষয় না। আমার জন্য আবার উল্টা, অভিনয়টাও কঠিন কিন্তু উপস্থাপনাটা আমার জন্য বেশি চ্যালেঞ্জিং। আচ্ছা, কারণ আমি খুব একটা কথা বলতে পছন্দ করি ব্যাপারটা তা না। হ্যাঁ, কিছু পছন্দের মানুষের সাথে হয়তো বা আমি মন খুলে কথা বলা শুরু করতে থাকি, বা অনেক দিন পর দেখা হলে দেখা যায় যে একদম কথা বলতে থাকি। যেমন তোমার সাথেও কথা বলছিলাম, যেহেতু অনেকদিন পর তোমার সাথে দেখা হয়েছে, সেটা হয়। কিন্তু উপস্থাপনার সময় না, যখন ওপাশের চেয়ারটাতে আমি বসি, আমার কাছে মনে হয় যে এটা আমার এক ধরনের রেসপন্সিবিলিটি, যে আমার দর্শকের সব ভালো দিকগুলো আমি বের করে আনতে চাই। তার কোনো নেতিবাচক দিক আমি আসলে দর্শককে দেখাতে চাই না। তারপর তার লাইফের যে অ্যাচিভমেন্ট, সেগুলো আমি দর্শকের সামনে উপস্থাপন করতে চাই। তার জানা অজানা বিষয়গুলো আমি নিয়ে আসতে চাই। অনেক অনেক ব্যাপার, এবং সেখানে যদি একটা কিছু যদি ভুল হয়, তাহলে না অনেক অপরাধ বোধ হতে থাকে। এমনকি এটাও হয়েছে যে আমার লাইভের শোতে আমি হয়তো বা খুব সুন্দর করে ইন্ট্রোটা গুছিয়ে নিয়েছি, যেভাবে সারাক্ষণ প্র্যাকটিস করেছি সেভাবে হয়তো বা শুরুর সময় তাড়াহুড়া সবকিছু মিলিয়ে পারিনি। আমি বাসায় এসে কান্নাও করি। অনেক চমৎকার কথা হলো। এবার খাওয়ার গল্প শুনতে চাই। খেতে তুমি কতটুকু ভালোবাসো? আগে খুব ভালোবাসতাম, এখন একটু কন্ট্রোল করি নিজেকে। এবার বলো, ঈদে কি তুমি নিজে হাতে কিছু রান্না করো পরিবারে, নাকি মায়ের রান্না ছাড়া তোমার ঈদ উদযাপন হয় না?
ব্যাপারটা এমন না, মায়ের রান্না ছাড়া আমার যেটা প্রথম কথা আমি বলি যে আমি রান্না করি না। আমার মনে হয় যে রান্না করার জন্য আজীবন পড়ে আছে, এখন আমি আপাতত খাই। অন্যের হাতে রান্না খেতে আমার খুব ভালো লাগে। তো ঈদের সকালটা যদিও সবাই বলে যে মিষ্টি কিছু দিয়ে শুরু করতে, যেহেতু মিষ্টি খাবার আমার পছন্দ না, আমার সকালটা শুরু হয় পাপার হাতে বানানো হালিম দিয়ে। এটা পাপা জানে। সো এটা দিয়ে আমার শুরু হয়। তারপর হচ্ছে গিয়ে আস্তে আস্তে আমার অ্যাটাকটা আসলে হয় কাবাব দিয়ে। আমি গরুর মাংস খেতে খুব একটা পছন্দ করি না, কিন্তু মামার হাতে আর বড় মামির হাতে বানানো কাবাব, এই দুটো না খেলে আমার মনে হয় ঈদ স্বয়ংসম্পূর্ণ হয় নাই। আরে বাহ, দারুণ দারুণ, খুব ডিফারেন্ট দুটো খাবার। হ্যাঁ, একটু বিয়ের গল্প শুনবো। এখনো তো কিছু ঠিক হয় নাই, কি গল্প করবো এটা। তুমি তারিখ ঠিক করেছো, সালটা বলনি। সালটা আসলে আমি জানি না। তারিখটা নির্ধারণ করার পেছনে একটাই কারণ, আমাদের কোনো কাজিনরা না, আমি হচ্ছে কি আমার মায়ের সাইডের কাজিনের কি বলবো ফ্যান, তাদের সাথে আমার সৌহার্দ্যটা একটু বেশি রাদার দ্যান বাবার দিকের। তো আমাদের মায়ের দিকের যে কাজিনগুলো আছে, আমাদের খালাতো মামাতো বোন ভাই বোন, আমরা কেউ না কারো বিয়েতে একসাথে কেউ উপস্থিত থাকতে পারিনি। যেমন একদম ফার্স্ট যে কাজিনটার বিয়ে হয়, তার বিয়ের সময় আমার বড় বোন নিজে হসপিটালাইজড। তো এই যে প্রত্যেকবারই কারো না কারো বিয়েতে কেউ না কেউ অ্যাবসেন্ট, হয়তো বা বাকিরা দেশের বাইরে চলে গেছে বিয়ে করে। সো হুট করে যখন একটা ডেট ডিসাইড করা হয়, ওনারা তো চাইলে আসলে আসতে পারে না, বাইরের দেশের সাথে তো আমাদের দেশের স্কেজুল মিলে না। তো সেটার জন্য আমি সবার যেন মাথায় থাকে, তার জন্য আমি 21 ডিসেম্বরটা বলে রেখেছি, সো দ্যাট যখন এটা ঠিক হবে তার জন্য আমাকে কেউ বলতে না পারে যে তুই তো আগে বলস নাই, আসবো কিভাবে। তখন আমি বলতে পারবো যেটা ডকুমেন্ট আছে, কয়টা জায়গাতে দেখতে চাও। 21 ডিসেম্বর সালটা তো ঠিক নেই, এমন হতে পারে যে 21 ডিসেম্বরে কোনো গুরুত্বপূর্ণ কাজ পড়ে গেল সবার, তখন কি হবে? বিয়েটা তো আর এমন না যে আপু যে আমি 21 ডিসেম্বর বিয়ে করতে চাই, তার জন্য ধরো ডিসেম্বরের ফার্স্ট উইকে আমি ডিসিশন নিলাম যে আমি ফার্স্ট উইকে বিয়েটা, মানে ফার্স্ট উইকে বসে আমি ডিসিশন নিচ্ছি যে 21 ডিসেম্বর আমি বিয়ে করব। মিনিমাম তো কয়েক মাস আগের থেকে ডিসিশন নিবেই ফ্যামিলির থেকে, তো তখনই সবাইকে জানিয়ে দেবেন 3 মান্থস ইজ এনাফ ওদের আসার জন্য। কতটুকু দূরে থাকে, আমেরিকাতে থাকে আর ইউরোপের কান্ট্রিতে থাকে, এখান থেকে আসতে পারবে। না হলে তুমি আমেরিকা ইউরোপে চলে যাবে, এটা আমি বলে তিনবার বিয়ে করবে, একবার বাংলাদেশে, একবার আমেরিকা, একবার ইউরোপ। আমি এটা অলরেডি বলে রেখেছি যে যদি কেউ এবার আমারটাতে যদি আসতে না পারো, কেউ মন খারাপ করো না, আমি আমার হাজবেন্ডকে নিয়ে পৌঁছায় যাব, তোমরা একদম বিয়ে বাড়ির মতন করে রান্না বান্না করে আমাদেরকে বরণ করে নিও। গড। আচ্ছা, এই প্রসঙ্গ ছাড়ো, আমরা এবার কাজের প্রসঙ্গে আসি। এবার ঈদে কতগুলো নাটক এসেছে? এখনো তো আসলে প্রচার হচ্ছে, পুরো মাস জুড়ে আসলে প্রচার হতে থাকবে। আশা করছি ডজন খানেকের বেশি, মানে 1 ডজনের বেশি হওয়ার কথা না, কারণ ঈদকে কেন্দ্র করে আমি বোধহয় 8টা নাটকের শুটিং করেছি, আর রোজার ঈদে হচ্ছে গিয়ে 3-4টা নাটক রিলিজ হবে করেও হয়নি। সব মিলে আশা করছি 12টার বেশি হওয়ার কথা না। অ্যান্ড থ্যাঙ্কস টু আওয়ার ফিল্ম ইন্ডাস্ট্রি, এত ভালো করছে যে আমাদের নাটকের আমরা রিলিজ করতে এখন ভয় পাই যে না আমাদের যদি আবার ভিউটা একটু কমে যায়। শেকড় এবং আমরা সবাই জানি ভয়াল, ভয়ালটা আগে এসেছিল, পরে শেকড়। এরপর তোমাকে আমরা কোন প্রজেক্টে দেখতে পাবো বড় পর্দায়? এখন পর্যন্ত আপু জানি না। শেকড়টা তো আমরা এবার খুব ভাবছিলাম, মানে হোপফুল ছিলাম আমরা যে হয়তো বা এই কোরবানি ঈদে রিলিজ হবে, বড় পর্দায় সবাই দেখতে পারবে। হয়তোবা যারা এই ডিসিশনটা নেয় তারা হয়তোবা ভালোটা বুঝে ডিসিশনটা নিয়েছেন, তার জন্য তো কোরবানি ঈদে আসতে পারলাম না, কিন্তু আশা রাখছি যে হয়তোবা এই বছরের কোনো না কোনো দিনে শেকড় বড় পর্দায় মুক্তি পাবে। এরপর আসলে এখনো আপু কোনো সিনেমার কাজ হাতে নিইনি। কেন? প্রথম কথা, আমি এখনো বুঝে উঠতে পারছি না যে সিনেমার জন্য আসলে আমার নিজেকে কিভাবে রিপ্রেজেন্ট করা উচিত। আর দ্বিতীয়ত হচ্ছে কেন জানি মনে হচ্ছে যে এখন ফিল্ম ইন্ডাস্ট্রি তো খুব সুন্দরভাবে যাচ্ছে, কমার্শিয়াল ফিল্মের যেই হাওয়াটা এখন বইছে, ওই হাওয়াটার মানুষ আসলে আমি না, এটা আমি জানি, ব্যক্তি আমাকে আমি যতটুকু চিনি। আমি আসলে যে ধরনের সিনেমাগুলো চাচ্ছি সেগুলার দুটা ব্যাপার, 1 আমি কল পাচ্ছি না, 2 খুব বেশি নির্মাতারা সেই ধরনের সিনেমা আসলে বানাচ্ছেন না, এটাও একটা সমস্যা। সিনেমাগুলো ঈদ কেন্দ্রিক, এটা একটা ব্যাপার যে পুরো বছর জুড়ে আমরা ওয়েট করি, বছরে হয়তো ওইরকম ভাবে হয় না, দুটো ঈদে গিয়ে অনেক প্রেশার পড়ে যে খুব ভালো ভালো সিনেমা আমরা পাচ্ছি, সেটা একটা ফ্যাক্ট। তোমার সাথে আমি একমত, কিন্তু তোমাকে যদি আমরা সিনেমায় দেখি, সেটা কি আর্ট ফিল্ম টাইপের ফিল্মে দেখবো ইন ফিউচারে, নাকি সেটা খুবই কমার্শিয়াল, সেখানে নাচে গানে ভরপুর, কারণ তুমি নাচের মেয়ে, তো সেটাও তোমার জন্য কোনো প্রবলেম না? মনে হয় না আমি নাচ করব তখন। নাচে গানে ভরপুর সিনেমা হতেই পারে, আমি যদি সব করি তাহলে কিভাবে হবে। কিন্তু আমি খুব করে চাই যে আমি যদি কখনো এরকম থাকে না যে কমপ্লিটলি কমার্শিয়াল ফিল্ম,
তাহলে আমি খুব করে চাবো সেটার যে আইটেম Item সং song করবা? থাকবে, না আইটেম সং থাকবে সেটাতে যেন নুসরাত ফারিয়া আপু পারফর্ম করে, Oh, কারণ আমার wow. খুব মনে হয় যে শি ইজ দ্য পারফেক্ট ব্লেন্ডার অফ এভরিথিং টু Exactly. ক্যারি আমি তোমার সাথে একমত। টু ক্যারি অ্যান আইটেম সং। আমার মনে হয় যে আপুকে দেখতে ভালো লাগবে, সবকিছু মিলিয়ে খুব আমি মানানসই নুসরাত ফারিয়া আপু হবে। ছাড়া বাংলাদেশে আর কাউকে দেখি না যে এই হ্যাঁ, টাইপের আইটেম সং তাই না? পারফর্ম হ্যাঁ, করতে পারবে। আমি জানি না হ্যাঁ। অন্যরা হয়তো আমার উপর রাগ করবে, বাট আমার কাছে এটা মনে হয়। আমার কাছে এটা মনে হয়। আর আমার অংশের যে ভিডিওগুলো থাকবে সেগুলোর কোরিওগ্রাফার হিসেবে আমি যদি রিদি শেখ আপুকে পাই, এটা আমি রিদি আপুকেও বলেছি যে রিদি আপু আমি খুব করে চাই যে আমার কোনো সিনেমায় যদি এই ধরনের সিনেমা আমার করা হয় তুমি যেন আমার কোরিওগ্রাফার হও। ও দারুণ দারুণ দারুণ। এবার গল্পে যাবো যে ঈদের পর কোনো ছুটিতে যাচ্ছ নাকি আবার কাজে ফিরছো? আবারও কাজে ফিরতে হচ্ছে। নাটক নাকি উপস্থাপনা? উপস্থাপনায় ফিরছি আমি। খুব বড় না, ছোট পরিসরে এবার হচ্ছে, যেহেতু প্রথমবারের মতন ফেস অফ টুমোরো নামে একটা শো শুরু হচ্ছে। রিয়ালিটি শো? খুব সম্ভবত তুমি সেটা প্রেস কনফারেন্সে হোস্টিং করেছো। ও চলো ঘুরে ইয়েস আসি। ইয়েস, হ্যাঁ 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 হ্যাঁ। সো ওটার যে 8টা পর্ব সাজানো হয়েছে, সো ওই 8টা পর্বের অনুষ্ঠানটা ও সঞ্চালনা আমি দারুণ করছি। দারুণ দারুণ। তার মানে একদম শেষ করে কিন্তু শুরু হচ্ছে আবার। একদমই তাই। এর আগে মানে বিউটি অ্যান্ড মেকআপ নিয়ে আরেকটা রিয়ালিটি শো তোমাকে আমরা দেখতে Beauty পেয়েছি। Expert। বিউটি এক্সপার্ট, তারপরে ম্যাজিক বাউলিয়ান। এবং ম্যাজিক বাউলিয়ান তোমার কতবারের মতো করা হলো? কারণ এবার তো তুমি পুরো সিজনটা করেছো। পুরো সিজন প্রথমবারের প্রথমবারের মতো। এর আগে অডিশন রাউন্ড শুধুমাত্র 2বার করা হয়েছিল, 2019-এ একবার, 2022-এ একবার। তার মানে জার্নিটা কিন্তু তাহিয়া অনেক, আমি তাহিয়া বলে ফেলেছি, কোনো আমি সরি। সমস্যা নাই, ইটস ওকে। তার মানে জার্নিটা কিন্তু অনেক লম্বা, মানে 1-2 দিনের জার্নি না। না। এই জার্নির এই পর্যায়ে এসে তুমি তোমার নিজেকে কিভাবে খুঁজে পাও? কি মনে হয় কতটুকু অর্জন বা কতটুকু আক্ষেপ আছে তোমার? আক্ষেপ নাই, হ্যাঁ। টু বি অনেস্ট কোনো আক্ষেপ নাই আমার। আমি এটা মেনে নিয়েছি যে আমি যা চাই তা আমার কাছে দেরি করে আসবে। দেরি করে আসা মানে আগে এটা নিয়ে মন খারাপ হতো যে দেরি করে কেন আসবে, খুব অধৈর্য হয়ে যেতাম। এখন মনে হয় যে দেরি করে আসাটা এক ধরনের ব্লেসিং আমার জন্য। Of course. কারণ ওই সময়টা পর্যন্ত আমি তৈরি হওয়ার সুযোগ পাচ্ছি, নিজেকে তৈরি করে নেওয়ার সুযোগ পাচ্ছি। তার জন্য অর্জনটা কতখানি সেটা আসলে আমি বলতে পারবো না, সেটা আমার মনে হয় যারা আমার দর্শক আছেন তারা বলতে পারবেন। কিন্তু আমি অনেক শিখছি, আমি অনেক জানছি। আর আমার আরেকটা বেনিফিট আমি বলবো, আমি কিন্তু একই সাথে শিখতে পারছি এবং এক্সিকিউট করতে পারছি। একই সাথে কোনো ভুল হলে ইনস্ট্যান্ট সেটাকে কারেক্ট করে নেওয়ার সুযোগ পাচ্ছি। এটা আসলে আমাদের এখনকার পুরো জেনারেশনের জন্য এক ধরনের প্লাস পয়েন্ট, যে আমরা যে কাজটা করছি ইনস্ট্যান্ট সেটা রিলিজ হয়ে যাচ্ছে এবং সেটা আমরা দেখে বারবার পজ দিয়ে দেখতে পারছি। এমন না যে সেটা শুধুমাত্র টিভিতে, আগে যেটা হতো যে শুধুমাত্র টিভিতে দেখাতো, তো পজ করার তো সুযোগ নাই। এখন কিন্তু আমি ইউটিউবে দেখছি, যেহেতু আমি পজ করতে পারছি, আবার পেছনে টেনে নিয়ে দেখতে পাচ্ছি যে ও আচ্ছা এখানে তো এই জিনিসটা মিস করে ফেলেছি। তো ছোট ছোট অনেক ভাবে না নিজেকে এখন আরো গুছিয়ে নিতে পারছি। তো আমার কাছে মনে হয়, আমার কাছে আমার কাছে এটাই আসলে এক ধরনের অর্জন, যে গতকালকে আমি যেমন ছিলাম, বা যেমন তুমি বললে বিউটি এক্সপার্ট শোতে আমি অনেক ভুল করেছি, যেহেতু প্রথম একটা শো, যে শোটা আমি হচ্ছে একদম শুরু থেকে শেষ পর্যন্ত করছি, অনেক ভুল করেছি। তার থেকে কম্পারেটিভলি কম ভুল আমি ম্যাজিক বাউলিয়ানাতে করেছি। সো ডেফিনেটলি এরপরে যেটা করবো ফেস অফ টুমোরোতে আমি আশা করি আমি তার থেকেও কম ভুল করব। এভাবে হয়তো বা একদিন আমি, থাকে না যে পারফেক্টলি একটা শো রান করতে পারবো, শোটা রান করার পর আমার মন খারাপ হবে না, কান্নাকাটি করবো না আমি কোনো ভুল করা নিয়ে। ওকে, এবার একটা জিনিস জানতে চাই, তুমি সবসময় বলো যে তুমি ট্রেন্ডি না, তুমি একটু পুরনো জিনিস খুব ভালোবাসো, ক্লাসিক জিনিস খুব ভালোবাসো। এটা কেন? তুমি কি এটা কারো কাছ থেকে পেয়েছো নাকি নিজের ভেতর থেকেই তোমার এই ভালো লাগাটা তৈরি হয়েছে? কারোর থেকে পাইনি ব্যাপারটা এটা না আপু। আমার হয় কি যে আমি অনেককে দেখে অনুপ্রাণিত হই। তো এরকম অনেক মানুষ আছে, যেমন প্রিন্সেস ডায়ানার কথা যদি বলি, আমি যদি অন্যান্য রানীদের দিকে তাকাই, তারা যেমন ছিলেন, প্রিন্সেস ডায়ানা কিন্তু তার ব্যতিক্রম ছিলেন। তার জন্যই হয়তো বা তাকে আমাদের ভালো লাগতো। একজন রানী হওয়ার পরেও তিনি কি সিম্পল লাইফস্টাইল, কি সিম্পল পোশাক ওনার। তো আমার কাছে না মনে হয় যে উনি যে ধরনের ওয়েস্টার্নগুলো ক্যারি করতেন, আমার যেমন এই ধরনের ওয়েস্টার্নগুলো আমি ক্যারি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি, আমি করিও ক্যারি। আর ব্যাকডেটেড বলে এই কারণে যে ট্রেন্ড এখন যাই চলুক না কেন, সেইটাই আমার থাকতে হবে, আমার ওয়ার্ড্রোবে ওই ধরনের একটা জামা থাকতে হবে, ওই ডিজাইনটা থাকতে হবে, এইটার মানতে আমি নারাজ। একে তো পোশাকের পেছনে টাকা ঢালাটা আমার কাছে এক ধরনের ওয়েস্ট অফ মানি মনে হয়। তো আমার কাছে মনে হয় এমন একটা পোশাকই আমার আসলে পরা উচিত যা আমাকে কমফোর্টেবল ফিল করায়, যা আমি সারাদিন ক্যারি করতে পারবো, এবং অবশ্যই যেটা পরার পর আমাকে ভালো লাগবে দেখতে। এটার জন্য সবকিছু মিলিয়ে আমি বলি যে আমি ব্যাকডেটেড। ওকে, মেনে নিলাম। বাবা মায়ের সঙ্গে তোমার সম্পর্ক যদি জানতে চাই তাহলে কি বলবে? তুমি কি একটু বাবা ঘাসা নাকি একটু মা ঘাসা? যদিও মায়ের সঙ্গে সারা জীবন সব সেটে গেছো, যখন ছোট ছিলে মা সব জায়গায় নিয়ে যেত তোমাকে, তারপরেও
আমি বলবো আমি বাবা না ওটা। মামার সাথে মাইশাপু মানে আমার বড় বোনের বন্ধুত্বটা একটু বেশি, আমার সাথে পাপার আমি বলবো। কারণ যেমন কোনো শপিংয়ে গেলে মাইশাপু সবসময় মাম্মাকে সাথে নিয়ে যেতে চায়, আমি পাপাকে। কারণ পাপার আমি হচ্ছে সেম মেন্টালিটির, আমরা ঢুকবো একটা দোকানে, পছন্দ হয়নি বের হয়ে আসবো, যে দোকানে পছন্দ হয়েছে যা পছন্দ হয়েছে সেটা পারচেস করে নিয়ে আসবো। মাম্মা ইজ দ্য পার্সন, সরি মাম্মা তোমাকে আরো একবার আমি একটু হালকা পচাচ্ছি। মাম্মা হচ্ছে এমন একজন মানুষ যে একটা দোকানে ঢুকবে, দামাদামি করবে, পছন্দ হয়নি, ঘুরে পাশের দোকানে যাবে। তো আমার কথা হচ্ছে এখানে তুমি 15 মিনিট কেন নষ্ট করলে? তারপর মাম্মার সাথে গেলে, এটা আই গেস সব মারাই এই কাজটা করেছেন, এবং আমরা এক ধরনের বিব্রতকর সিচুয়েশনে পড়ে যাই। ধরো দোকানদার বলল খুবই মানে নন ব্র্যান্ডের কোনো একটা জিনিস, একটা দোকানদার বললো যে আপা এটা 1000 টাকা, মাম্মা বলবে 100 টাকা। আমার মনে হয় মাটিটা ফাঁক হয়ে যাক, আমি ঢুকে যাই ভিতরে। 100 টাকা 1000 টাকা এবং দিয়েও দেয়। দোকানদার কিভাবে জানি কনভিন্স হয়, মায়েরা পারে। হ্যাঁ 100 টাকা জিনিস 150 টাকাতে তারপর দিয়ে দেয় দামাদামি করে। মানে আজ পর্যন্ত আমি থিওরি বুঝলাম না। তো মাম্মার সাথে গেলে আমি প্রচন্ড শাই ফিল করি যে আল্লাহ এখন তো কি একটা দাম বলবে। দ্বিতীয়ত ওই যে এক দোকান থেকে আরেক দোকানে অনেক সময় নিয়ে নেয় মাম্মা। আর তৃতীয় হচ্ছে মাম্মার কোনো লিস্ট থাকে না, ঠিক আছে চলো আজকে শপিং এ যাই, তারপর যেটা তার পছন্দ হয়। তো পাপার আমার হচ্ছে একটা লিস্ট থাকে, উই নো হোয়াট উই আর গোয়িং টু পারচেজ। ওকে, তো এটার জন্য হচ্ছে আমি একটু মাম্মাকে থাক, মাম্মা যখনই বলবে যে তাহিয়া তুমি মার্কেটে কবে যাবা, মাম্মা সোমবার দিন যাব, ঠিক আছে আমিও যাব। আমি জাস্ট কোনোভাবে সোমবার দিন থেকে সেটাকে শিফট করে বুধবার নেওয়া যায় কিনা সেই চেষ্টা করি। খুবই মজার গল্প হলো, বাট আন্টির জন্য অনেক ভালোবাসা, আঙ্কেলের জন্য মামা অনেক এমনিতে ভালোবাসা খুবই এবং জোস, শ্রদ্ধা। কিন্তু শপিং এর বেলাতে মাম্মা অন্যরকম। আমার ফ্রেন্ড না, আই ডোন্ট নো হার। অনেক অনেক ভালোবাসা আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ঈদের অনেক শুভেচ্ছা। দর্শকদের উদ্দেশ্যে কিছু বলো। প্রথম কথা তোমাকে অনেক ধন্যবাদ, অনেক ক্লান্ত তুমি দেখেই বোঝা যাচ্ছে, কিন্তু খুব সুন্দর একটা আড্ডা হলো, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর দর্শক যারা আছে তাদেরকে বলবো যে আমাদের এবারও সিনেমা খুব ভালো এসেছে, অবশ্যই সবাই হলে যেয়ে সিনেমা দেখবেন, জানাবেন আপনাদের কেমন লাগলো। আর যেহেতু আমি নাটকের রেগুলার কাজ করছি, তার জন্য সবাইকে আমার অভিনীত এবং আমার কলিগদের অভিনীত নাটক দেখারও আমন্ত্রণ রইল। আবারও অনেক অনেক ধন্যবাদ, বিদায় নিচ্ছি আমি। প্রিয় দর্শক, সময় হয়েছে আজকের মতো বিদায় নেবার। আপনারা দেখছিলেন মেরিল সিরাম সোববার নিবেদিত তারকার আড্ডা। দেখা হচ্ছে আবারও, সে পর্যন্ত অনেক ভালো থাকুন, পাশের মানুষটিকে ভালো রাখুন আর দেখতে থাকুন জিটিভি।